স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আমরা পড়াবো হচ্ছে 15.3 আর 15.4। 15.3 হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের। এর আগে ক্লাসে পড়ানো হচ্ছে 15.2 লাইন ইন্টিগ্রাল। সেই টাইপের ম্যাথই এই চ্যাপ্টারে সলভ করা হবে, একটু ডিফারেন্ট নিয়মের আর কি। আর আমরা এখন দেখবো, এই চ্যাপ্টারে যে দেখবো হচ্ছে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। আর আমরা যখন ইন্টিগ্রেশন করবো ইন্ডিপেন্ডেন্স অফ পাথ বলতে আমরা কি বুঝি। আচ্ছা, কোন একটা ফিল্ড, ভেক্টর ফিল্ড যদি কনজারভেটিভ হয়, সেখানে এই, তুমি কোন দিকে ইন্ডিকেশন করতেছো সেটা গুরুত্বপূর্ণ হবে না। আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে বলি। মনে করো, সাধারণত সরাসরি যদি দুইটা পয়েন্ট থাকে, এটা এটা একটা পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। ফর এক্সাম্পল, এই পয়েন্টটা হচ্ছে পি, আরেকটা পয়েন্ট হচ্ছে এন্ডিং পয়েন্ট কিউ। এর আগের চ্যাপ্টার যে ম্যাথ গুলো ছিল, সেই ম্যাথ গুলাতে আমি যদি সেই পয়েন্টে ইন্টিগ্রেশন এই লাইন বরাবর করতাম, তাহলে এক ধরনের আনসার আসতো। আমি যদি এরকম কার বরাবর সেই ইন্টিগ্রেশনের মানটা বের করা হতো, তাহলে আনসারটা ডিফারেন্ট আসতো। কিন্তু যদি কোনো ফিল্ড কনজারভেটিভ হয়, একটা ভেক্টর ফিল্ড কনজারভেটিভ হয়, সেই ভেক্টর ফিল্ডের দুইটা ডিফারেন্ট পয়েন্ট থাকে, এবং দুইটা ডিফারেন্ট পয়েন্টে আমরা যদি ইন্টিগ্রেশনের মান বের করি, লাইন ইন্টিগ্রাল, তাহলে ইন্টিগ্রেশনের মানটা সেম হয় যদি ভেক্টর ফিল্ডটা কনজারভেটিভ হয়। আর যদি কনজারভেটিভ না হয়, তাহলে এই লাইন বরাবর ইন্টিগ্রেশনের মান যেটা আসবে, এই লাইন বরাবর ইন্টিগ্রেশন বা কার বরাবর ইন্টিগ্রেশনের মান ডিফারেন্ট হবে। এর আগে ক্লাসে পড়ানো হয়েছিল লাইন ইন্টিগ্রাল বলতে আমরা বুঝি হচ্ছে একটা কার বা লাইন বা একটা ওয়্যার বা তার, সে তারের ভর বের করা, অথবা তারের লেন বের করা, অথবা চিকন পাতলা শীট, এই শীটের এরিয়া বের করা। আজকের ক্লাসে আমরা দেখবো যে লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা ভেক্টর ফিল্ডে যদি ফোর্স ফিল্ড থাকে, সেই ফোর্স ফিল্ডের মাধ্যমে কোনো একটা লাইন বরাবর কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান দেখবো আর কি। আচ্ছা, মনে করো এ ধরনের একটা পথে বা পথ ধরে পাথ, এই পাথে সি একটা ফিল্ড কাজ করতেছে, ভেক্টর ফাংশন, সেটা হচ্ছে এফ এক্স ওয়াই। এই ফিল্ডটা হচ্ছে একটা ফোর্স ফিল্ড। তাহলে এখানে এক্স কম্পোনেন্ট হচ্ছে এফ এক্স ওয়াই আই প্লাস জি এক্স ওয়াই, যে ফর এক্সাম্পল আমরা টু ডাইমেনশনাল ফোর্স ফিল্ড নিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি এখানে কোন একটা পজিশন ভেক্টর হচ্ছে আর, এইখানে একটা পয়েন্টে পজিশন ভেক্টর হচ্ছে আর। আর আমরা জানি আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে। আমরা দেখাচ্ছি টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনের একটা তলে বা প্লেনে আমরা সাধারণত কোন লাইন বরাবর ইন্টিগ্রেশন মান দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আর, আর হচ্ছে যে কোনো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। আমি যদি বলি ডি আর, ডি আর হচ্ছে সেই অবস্থান ভেক্টরের আর এর সামান্য ইনক্রিমেন্ট। তাহলে সিমিলারলি ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে, এটা হবে ডিসপ্লেসমেন্ট, আর এর ডিফারেন্সিয়াল ডিসপ্লেসমেন্ট। আর হচ্ছে পজিশন ভেক্টর, মানে অবস্থান, সে অবস্থান চেঞ্জ হচ্ছে, তার মানে ডি আর মানে হচ্ছে ডিফারেন্সিয়াল ডিসপ্লেসমেন্ট। তো এই ছোট একটা পোর্শনে কি পরিমাণ কাজ হবে যদি বলা হয় এই জায়গায় আর এর সামান্য পরিমাণ চেঞ্জ হচ্ছে ডি আর, এখানে ফোর্স কাজ করতেছে এফ, তাহলে এই ছোট অংশে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান হবে ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ সমান সমান হবে আমাদের এখানে ফোর্স, ফোর্স হচ্ছে এফ
আর এদের মাঝে ডট প্রোডাক্ট যদি নেই, ডিআর, ডিআর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে এখানে ছোট অংশের কাজ। এখন যদি এই পি থেকে কিউতে আমরা কাজের পরিমাণ বের করতে চাই, তাহলে এরকম অসংখ্য কাজগুলাকে, ছোট ছোট পোর্শনের ওয়ার্ক ডান গুলাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। আর সেই ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা সেই কার বরাবর ইন্টিগ্রেশন করব। আমরা সাধারণত এখানে একটা সি দিয়ে দিই। তার মানে এখানে যদি আমরা সি দিই তাহলে আমরা টোটাল ওয়ার্ক ডান পেয়ে যাব। আর এইটা কি মিন করতেছে, এফ ডট ডিআর সি, এটা হচ্ছে ডিআর এর সাথে এফ এর ডট প্রোডাক্ট। তো দেখো, এফ যে ফাংশনটা ভেক্টর ফিল্ড বা ফোর্স ফিল্ড, এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এফ এক্স ওয়াই, আর ডিআর এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ডিএক্স। তার মানে আমরা যদি এখন কম্পোনেন্ট ওয়াইজ ডট প্রোডাক্ট করি, তাহলে এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই ডিএক্স প্লাস জি এক্স ওয়াই জি এক্স ওয়াই ডিওয়াই। আর এর আগে ছিল ইন্টিগ্রেশন সিম্বল, তার মানে সি। দেখো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা। তার মানে লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা পয়েন্ট পি এবং কিউ থেকে এটা কার বরাবর বা একটা লাইন বরাবর আমরা কাজের পরিমাণ বের করতে পারি, ওয়ার্ক ডান বের করতে পারি। যদি সেখানে একটা ফাংশন ডিফাইন করা হয়, ফোর্স ফোর্স ফিল্ড ফাংশনটা যদি হয়, এফ হচ্ছে একটা ফোর্স কাজ করতেছে কোন দিকে, পি থেকে কিউ এর দিকে, সি বরাবর, সি হচ্ছে কার্ভ, পি থেকে কিউ পর্যন্ত যে লাইনটা টানা হয়েছে সেই লাইনটা, সেই লাইন বরাবর ইন্টিগ্রেশন করতেছি, মানে সেই কার্ভ বরাবর আমাদের ফোর্সটা কাজ করতেছে। আর আর হচ্ছে সেই কার্ভের উপর যে কোনো সময়, যে কোনো সময় যে কোনো পজিশনে ডিসপ্লেসমেন্ট বা পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরটা যদি তার অবস্থান বা পজিশন চেঞ্জ করে, তার মানে হচ্ছে কি তার ইনক্রিমেন্ট হবে, রেট অফ চেঞ্জ বের করতে পারবো। আর সেই রেট অফ চেঞ্জ থেকে আমরা ডিআর বের করব। আর ডিআর থেকে আমরা যখন এফ এর সাথে ডট প্রোডাক্ট নিব তখন ওয়ার্ক ডান বের হয়ে যাবে। তার মানে ইন্টিগ্রেশনের এই ধরনের ফর্মুলাকে আমরা বলতেছি একটা নির্দিষ্ট কার বরাবর কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান। আসলে আমরা একটা এক্সাম্পল ওয়ান দেখি। এক্সাম্পল ওয়ানে সিমিলারলি এফ একটা ফাংশন দেওয়া আছে এবং আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। দেখো এখানে এক্সাম্পল ওয়ানে বলা হয়েছে যে ফোর্স ফিল্ড এফ হচ্ছে ওয়াই আই প্লাস এক্স জে ইজ কনজারভেটিভ। কনজারভেটিভ কেন সেটা পরে আসতেছি। আর এখন বলা হয়েছে এখানে তিন ভাবে তুমি ইন্টিগ্রেশনটা করবা, এটা ওয়ার্ক ডান হবে। যে ওয়ার্ক ডানটা হচ্ছে লাইন সেগমেন্ট ওয়াই ইকুয়াল টু এক্স বরাবর 0 0 থেকে 1,1 পয়েন্ট। তার মানে তোমাকে কাজ করতে হবে এখানে একটা কাজের যে ইন্টিগ্রেশন, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ইন্টিগ্রাল, যেটা বলা হতে পারে এফ ডট ডিআর। এইমাত্র দেখলাম এফ ডট ডিআর হচ্ছে এফ ফাংশনের এক্স কম্পোনেন্ট ওয়াই ডিএক্স প্লাস ওয়াই কম্পোনেন্ট এক্স ডিওয়াই। আমাদের এখানে এই কার বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। এটাই হচ্ছে এফ ডট ডিআর এর মিনিং, যা এইমাত্র দেখানো হলো। এটা ফাংশন যদি এফ এক্স ওয়াই হয়, তার ডিসপ্লেসমেন্ট যদি ডট প্রোডাক্ট নেই, তাহলে আমরা এ ধরনের একটা ইনফরমেশন পাই। এখানে সেটাই দেখানো হয়েছে। এখন দেখো তোমাকে এখন তার মানে একটা লাইন ইন্টিগ্রেশন করতে হবে।
লাইন ইন্টিগ্রেশন করতে হবে তিনবার। এই নাম্বারে বলা হয়েছে এই নাম্বার যদি লাইন ইন্টিগ্রেশন করো ওয়াই ইকুয়াল টু এক্স লাইন বরাবর ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে 0 0 এবং এন্ডিং পয়েন্ট দেওয়া আছে 1,1। তার মানে তোমাকে প্রথমে সরাসরি 0 0 থেকে 1 1 পয়েন্টে ইন্টিগ্রেশন করতে হবে এই লাইন বরাবর। এই লাইন বরাবর যখন ইন্টিগ্রেশন করতে হবে তখন তোমাকে এটাকে প্যারামেট্রিক ফর্মে নিতে হবে। এক্স যদি টি হয়, এক্স ইকুয়াল টু যদি টি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু টি হবে। আর এখানে টি এর ভ্যালু, এই পয়েন্টে টি এর ভ্যালু হচ্ছে 0 আর এই পয়েন্টে টি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে তুমি যদি ইন্টিগ্রেশনটা করো, দেখো বইতে করে দেওয়া আছে, তোমার আনসার আসবে হচ্ছে 1। সিমিলারলি তার পরবর্তীতে যদি তুমি যদি সেই ইন্টিগ্রেশনটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে একই ইন্টিগ্রেশন করো বি নাম্বার ম্যাথে, তুমি যদি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এই পথে করো, তাহলে তোমার আনসার আসবে সেই একই আনসার আসবে। তুমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব লাইনের দিকে ইন্টিগ্রেশন করো তাহলে আনসারটা সেই একই আসবে। তার মানে যেহেতু এই ফিল্ডটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, তাহলে তুমি কোন দিকে করতেছো, ওয়াই ইকুয়াল টু এক্স বরাবর লাইন বরাবর যদি করো তাহলে যে আনসার পাবা, বরাবর দিকে যদি করো তাহলে সেই আনসারই পাবা। আর ওয়াই ইকুয়াল টু এক্স কিউবিক ফাংশনের জন্য যদি তুমি সেই পথে করো তাহলে আনসারটা সেম পাবা। যেহেতু এই ভেক্টর ফিল্ডটা কনজারভেটিভ ছিল, এজন্য একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ডের সাধারণত কনজারভেটিভ বলতে আমরা বুঝি এখানে শক্তির সংরক্ষণ হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি, সেটাকে একটা একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে সেটা সেটা কনভার্ট হয়ে যায়। এবং এখানে যে এনার্জি থাকবে এই পয়েন্টে আর এইখানে যে এই পয়েন্টে এনার্জিটা, সেই দুইটা এনার্জিটা সাধারণত ডিফারেন্স সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই জন্য ওয়ার্ক ডানের পরিমাণ এখান থেকে যখন এখানে আসবো তখন ওয়ার্ক ডানের পরিমাণ যেভাবে আসি না কেন, যেদিক দিয়ে আসি না কেন, ওয়ার্ক ডানের পরিমাণ সবসময় ফিক্স থাকবে। এই জন্য এই ধরনের ইন্টিগ্রেশন গুলোতে যদি ধরুন কনজারভেটিভ পাবো, আমরা কোন দিকে ইন্টিগ্রেশন করতেছি, কোন লাইন বরাবর করতেছি তার উপর ডিপেন্ড করে আনসার ভ্যারি করবে না, আনসার সবসময় সেম দিবে। কনজারভেটিভ ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই ধরনের আনসার সেম পাবো। যদি এর আগের চ্যাপ্টারে 15.2 চ্যাপ্টার যেটা ছিল কনজারভেটিভ ভেক্টর ফিল্ড না, সেখানে যদি তুমি ইন্টিগ্রেশন সলভ করো তাহলে ডিফারেন্ট পথের জন্য ডিফারেন্ট পাথ ইউজ করার জন্য ডিফারেন্ট আনসার পাবা। আর এখানে সবগুলোর জন্য সেম আনসার দিচ্ছে, কারণ হচ্ছে আমরা পড়াচ্ছি চ্যাপ্টারে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, মানে আমাদের ইন্টিগ্রেশনের পাথের উপর বা পথ কোন পথে করতেছি বা কার্ভের উপর ডিপেন্ড করতেছে না। কেন করতেছে না? কারণ ভেক্টরের কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, এখানে শক্তিটা সবসময় এনার্জিটা একটা নির্দিষ্ট জায়গায় যেটা বলে সংরক্ষণ হয়েছে আর কি। এখানে তুমি এদিক দিয়ে যাও, সহজে স্টেট যাও অথবা এই পথে যাও, যেই পথে যাও না কেন সবসময় একই আনসার পাওয়া যাবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু ফান্ডামেন্টাল থিওরেম, এরপর টপিক যেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল থিওরেম বলতে আমরা কি বুঝি সেটা একটু আলোচনা করব। দেখো, নর্মালি যখন সিঙ্গেল ইন্টিগ্রেশন ছিল, সিঙ্গেল ইন্টিগ্রেশনের আমরা যখন ইন্টিগ্রেশন করতাম তখন যদি বলা হয় এটা হচ্ছে লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 2, তাহলে আপার লিমিট যদি হয়, যদি এক্স কে আমরা ইন্টিগ্রেশন করি ডিএক্স এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা কত পাচ্ছি, এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2। আমরা একবার আপার লিমিট বসাই 2, একবার লোয়ার লিমিট বসাই 1। এই যে আমরা আপার লিমিট 2 বসাই, লোয়ার লিমিট 1 বসাই, এই যে থিওরেমটা, এই থিওরেমটার নামই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম বলা হয়, ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম বলা হয়। আমরা জানি, কিন্তু আমরা সাধারণত এই থিওরেমটা সম্বন্ধে আমাদের পরিচিত ছিল না। আর এখন আমরা সেই থিওরেমটাকে আমরা দেখব এই ম্যাথের ক্ষেত্রে, লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই থিওরেমটা বলতে আমরা আসলে কি বুঝি। সেটি একই রকম ব্যাপার, একই রকম ইনফরমেশন, শুধু একটা প্লেনে করব আমরা, এবং সেই প্লেনের এই থিওরেমটার নাম দেওয়া হচ্ছে লাইন ইন্টিগ্রেশনের জন্য। তার মানে দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম, ফার্স্ট বলা লেখা হয় না এখানে, ফান্ডামেন্টাল থিওরেম অফ লাইন ইন্টিগ্রাল বলা হয়েছে। আচ্ছা, আমরা আসলে দেখি ফান্ডামেন্টাল থিওরেম অফ লাইন ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি।
একটা ফাংশন দেওয়া আছে থিওরেমটা দেখো, এফ এক্স ওয়াই, এখানে তার দুইটা কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট। আর এখানে ফাংশন যদি থাকে স্কেলার ফাংশন, এই স্কেলার ফাংশনটা হচ্ছে ফাই এক্স ওয়াই। তাহলে স্কোয়ার ফাংশনটা যদি আমরা তার গ্রাডিয়েন্ট নেই, তাহলে আমরা যা পাবো, যদি সেই ভেক্টর ফিল্ডটাকে জেনারেট করে, তাহলে আমরা আমরা বলতেছি যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড হচ্ছে কনজারভেটিভ, আর এই ফাংশনটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ফাংশন। দেখো এখানে যেটা বলা হয়েছে, যে যদি একটা স্কেলার ফাংশন পাওয়া যায়, সেই স্কেলার ফাংশনের গ্রাডিয়েন্টটা একটা ভেক্টর, যে এফ হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, আর এই ভেক্টর ফিল্ডটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড হবে যদি একটা স্কেলার ফাংশন পাওয়া যায়, তার গ্রাডিয়েন্ট আমরা নেই, গ্রাডিয়েন্ট নেওয়ার পর সেই মানটা সমান হয়। তার মানে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন আমরা বলবো এই ফিল্ডটা হচ্ছে একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, আর এই যে ফাংশনটা ফাই স্কেলার ফাংশন, এই ফাংশনটা হচ্ছে পটেনশিয়াল ফাংশন। তার মানে কোন একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট যদি আমরা নেই, সে যদি কোনো ফাংশন এফ কে জেনারেট করে, মানে ভেক্টর ফিল্ড কে জেনারেট করে, তাহলে আমরা সেই ফিল্ডটাকে বলতেছি একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। আর একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো কাজ করি, যে পটেনশিয়াল ফাংশন বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবা একটু? পটেনশিয়াল মানে কি? স্থিতি। বুঝিনি, পটেনশিয়াল মানে কি? স্যার পটেনশিয়াল মানে কি স্থিতি? মনে করো এই ফিল্ডটা হচ্ছে এফ এক্স ওয়াই, এই এখানে একটা ফিল্ড কাজ করতেছে। এই ফিল্ডের এই পয়েন্টের যে এনার্জি, এই পয়েন্টের কি এনার্জি সেম হবে? না স্যার। ডিফারেন্স হবে। আচ্ছা, এই ফিল্ডে একটা যদি ফাংশন পাই, যেরকম বলছে পটেনশিয়াল ফাংশন, সেই পটেনশিয়াল ফাংশন হচ্ছে এই পয়েন্টের এনার্জি, সে এইখানে একটা পয়েন্ট নাম দিলাম ফাই, পটেনশিয়াল ফাংশন এফ এক্স ওয়াই। বলা হচ্ছে এই পটেনশিয়াল ফাংশনের এই পয়েন্টে যে এনার্জি বা পটেনশিয়াল, আর এই পয়েন্টে পটেনশিয়াল যদি আমরা জানতে পারি, এদের মধ্যে ডিফারেন্স বের করতে পারলেই আমরা এখান থেকে কাজের পরিমাণ বের করতে পারবো। তোমরা জানো যে শক্তি সাধারণত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হয়, যদি কনজারভেটিভ হয় তাহলে এই ট্রান্সফারটা একদম একদম ঠিক থাকে। এখান থেকে যদি আমরা এনার্জিটাকে ডিফারেন্স বের করতে পারি, তাহলে এখান থেকে সেই এনার্জিটা তো, যদি এখান থেকে কোনো কাজ করি, সে কাজে ট্রান্সফার হয়ে যাবে না? এখানকার এনার্জি, এই পয়েন্ট মনে করো পি পয়েন্টের এনার্জি, মানে পটেনশিয়াল ফাংশনের মাধ্যমে বের করলাম এনার্জিটা, আর এখানে তার শক্তির পরিমাণ বের করলাম। এই শক্তিটা কিসে পরিণত পরিণত হবে? কাজে পরিণত হবে। তার মানে কি সেই এনার্জিটা যদি আমরা এখানে ট্রান্সফার করতে পারি ওয়ার্ক ডানের মাধ্যমে, তার মানে এখান থেকে যদি আমরা এখানে পিথি কিউতে কাজের পরিমাণ বের করি, সেই কাজের পরিমাণটা কি হবে? এই দুইটা পয়েন্টে পি এবং কিউ, দুইটা পয়েন্টের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, পটেনশিয়াল ফাংশনের মাধ্যমে আমরা এনার্জিটাকে মনে করো ক্যালকুলেট করতে পারি, তাহলে সেই পটেনশিয়াল ফাংশনের মাধ্যমে এনার্জি ডিফারেন্স যদি বের করতে পারি, তাহলে সেই কাজের পরিমাণের সমান হবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে যে এই পয়েন্টের, ইনিশিয়াল পয়েন্টের পটেনশিয়াল ফাংশনের যে এনার্জি পাচ্ছি এবং এন্ডিং পয়েন্টে যে এনার্জি পাচ্ছি, সেই দুটোকে যদি আমরা ডিফারেন্স করি, যে মানটা পাবো তা হচ্ছে এইখানে ওয়ার্ক ডানের সমান। এই ব্যাপারটাকেই বলা হয়েছে ফান্ডামেন্টাল থিওরেমে। দেখো এই ইনফরমেশনটা দেখো, এই ইনফরমেশনটা আমাদের কি দিচ্ছে, যে এফ ডট ডিআর,
আর আমরা জানি এফ ডট ডিআর কি, কাজের পরিমাণ, ওয়ার্ক ডান। আর যদি ফাই, যদি এই ফাংশনটা যদি পটেনশিয়াল ফাংশন হয়, কাজ আমরা কোথায় থেকে কোথায় করতেছি, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে এক্স নট ওয়াই নট, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তার মানে আমরা এক্স নট ওয়াই নট পয়েন্ট থেকে কাজ করে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে এই দুই পয়েন্টে পটেনশিয়াল ফাংশনের যে ভ্যালু, মানে এনার্জির পরিমাণ, এই পি পয়েন্ট হচ্ছে মনে করি ইনিশিয়াল পয়েন্ট, আর কিউ পয়েন্ট হচ্ছে এন্ডিং পয়েন্ট। এই পয়েন্টে এই ফাংশনটা, যাকে নাম দিলাম পটেনশিয়াল ফাংশন, পটেনশিয়াল ফাংশন আমাদের একটা ভ্যালু দিচ্ছে, কোন একটা এনার্জির পরিমাণ দিচ্ছে বা কোন শক্তির পরিমাণ দিচ্ছে। আর এখানে আর একটা শক্তির পরিমাণ বা এনার্জির পরিমাণ পাচ্ছি এই ফাংশনের মাধ্যমে। এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে কাজের পরিমাণ কনজারভেটিভ ভেক্টর ফিল্ডের সময়। সেই ব্যাপারটাই এখানে বলা হয়েছে থিওরেম আকারে। দেখো তো এই থিওরেমটা বুঝতে পারো কিনা। আচ্ছা, তোমাদের কি মনে আছে তোমরা পড়ছিলে স্থিতি শক্তি, বিভব শক্তি, এগুলো কি মনে আছে? জি স্যার। পটেনশিয়াল অনেকটা সেরকম। তুমি যদি মনে হয় ছোটবেলা আমরা পড়ছিলাম যে এই কোন একটা জিনিসকে যদি আমরা উপরে নিয়ে যাই, আমাদের পৃথিবীর কোন টেবিল থেকে উপরে নিয়ে যাই, নিয়ে গিয়ে ছেড়ে দেই, তাহলে সেই বিভব শক্তিটা কিসে পরিণত হয়? গতি শক্তিতে পরিণত হয়। এই ব্যাপারগুলো মনে আছে? আর যখন শক্তির সংরক্ষণশীল হয়, তখন এই গতি শক্তি আর বিভব শক্তি, মানে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির সামেশন সবসময় কনস্ট্যান্ট থাকে। যখন বিভব শক্তি কমে যায়, তখন এই কাইনেটিক এনার্জি বেড়ে যায়। মনে আছে এগুলা? মানে স্থিতি শক্তি, কোন একটা জিনিসের স্থিতি শক্তি যখন চেঞ্জ হয়, তখন সেটা কিসে পরিণত হয়? গতি শক্তিতে পরিণত হয়। এগুলো মনে আছে এই ব্যাপারগুলা? আমরা ছোটবেলা যে পড়ছিলাম, মানে 9-10 পড়ছিলাম আর কি, যে পৃথিবী থেকে একটু উপরে নিয়ে নিয়ে যাও, একটা জিনিসকে ছেড়ে দাও, তখন ছেড়ে দিলে আস্তে আস্তে সেই জিনিসটা নিচে নিচে নামবে। আর নিচে নামার সময় তার পটেনশিয়াল শক্তিটা গতিশক্তিতে পরিণত হবে। যত উপর থেকে ফালাবা তত তার পটেনশিয়াল শক্তি চেঞ্জ বেশি আসবে। আমাদের কোনো টেবিল ছিল, বলা হয়েছিল টেবিলের উপরে একটা কলমকে নিয়ে আসো, কলম টেবিলের উপর থেকে ফেলে দাও নিচে। দেখো এই কলমটা যে টেবিলের উপর থেকে নিয়ে আসছে উপরে, তখন সেটার মধ্যে একটা বিভব শক্তি আসছে, মানে পটেনশিয়াল এনার্জি। সেই পটেনশিয়াল এনার্জিটা যখন টেবিল থেকে ফেলে দিছো, তখন সেটা কি হয়েছে? গতিশক্তিতে পরিণত হয়েছে। এই বিষয়গুলো পড়ছিলাম না আমরা অনেক আগে? জি স্যার। আচ্ছা, সেই তার মানে কি, একটা জিনিস যখন পটেনশিয়াল এনার্জিটা, মানে স্থিতি শক্তি, যেটা আমরা বিভব শক্তি নামে শিখে আসছিলাম, সেই বিভব শক্তিটা যখন কাজে পরিণত হয়, তখন সেটা কিসে পরিণত হয়? গতি শক্তিতে পরিণত হয় বা কাজ করে নেয়। তার মধ্যে যদি কোনো কাজ করার ক্ষমতা থাকে, সে তার এনার্জিটাকে কিসে ট্রান্সফার করে? কাজে ট্রান্সফার করে। তার মানে কি, কোনো কারোর মধ্যে যদি, কোনো জায়গার মধ্যে যদি কোনো পটেনশিয়াল শক্তি থাকে বা এনার্জি থাকে, সেই পটেনশিয়াল এনার্জিটা কি করবে? যখন এনার্জি চেঞ্জ হবে, তখন সেই এনার্জিটা কি হবে? যেহেতু কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, নষ্ট হবে না, কাজে পরিণত হবে, কাজ হবে, ওয়ার্ক ডান হবে। কারোর মধ্যে যদি শক্তি এনার্জিটা থাকে, সেই এনার্জিটা যদি চেঞ্জ হয়, সেটা হয় গতিশক্তিতে পরিণত হবে, অথবা তার দ্বারা কোনো কাজ হবে, বা যেটা আমরা বলি কাইনেটিক এনার্জিতে রূপান্তর হওয়া বা চেঞ্জ হওয়া। এই ব্যাপারগুলো কি মনে আছে? আচ্ছা দেখো, তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলা হচ্ছে, ফাই কে বলা হচ্ছে পটেনশিয়াল ফাংশন। আর পটেনশিয়াল ফাংশন মানে কি? পটেনশিয়াল ফাংশন মনে হচ্ছে এই ফাংশনটা আমাদেরকে বিভব শক্তি বা একটা শক্তির একটা নির্দিষ্ট পজিশনে তার এনার্জিটা দিচ্ছে আমাদেরকে। আর সেই এনার্জিটা আমরা যখন চেঞ্জ করব, কাজ করব, তখন তো এনার্জিটা লস হবে। আর সেই এনার্জির লসের পরিমাণ কাজে রূপান্তরিত হবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ লাইন ইন্টিগ্রাল। যা বললাম এখানে কিছু জিনিস ভুল আছে, যাই হোক কিছু করার নাই, তোমাদের উপযোগী করে বলতে হইলো। এখানে কিছু ইনফরমেশন অন্যভাবে বলা উচিত ছিল।
দেখ তোমাদের বোঝাতে পারলে চলবে। তার মানে কোন একটা ফিল্ডে এখানে আর এখানে যদি আমরা নেই, এখানকার পয়েন্টে যদি ফিল্ডটা যদি কনজারভেটিভ হয়, ভুল বলতে ইনফরমেশন ভুল না, আরেকটা অন্যভাবে বলা যেতে পারে আর কি। আমরা একদম স্বাভাবিকভাবে বলতেছি, বোঝার উপযোগী ভাবে বলতেছি, এই জন্য পুরো ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে বলা যাচ্ছে না আর কি। তাহলে ফাই এক্স ওয়াই একটা ফাংশন, এই ফাংশনের যদি বলা হয় এই ফাংশনটা হচ্ছে একটা পটেনশিয়াল ফাংশন। আর এই ফাংশনটা পটেনশিয়াল কখন হবে? যখন এই ফিল্ডটা কনজারভেটিভ হবে। আর এই ফিল্ডটা কখন কনজারভেটিভ হবে? যখন এই পটেনশিয়াল ফাংশনটাকে আমরা গ্রাডিয়েন্ট হিসাবে নিব। মানে আমরা যখন এই পটেনশিয়াল ফাংশনটাকে গ্রাডিয়েন্ট বের করব, তখনই আমরা যদি ভেক্টর ফিল্ড পাই, তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটা পটেনশিয়াল ফাংশন। এই পটেনশিয়াল ফাংশনের এই একটা পয়েন্ট, এই আরেকটা পয়েন্ট, এই পয়েন্টে এনার্জি কি সমান? না স্যার। দুইটা পয়েন্ট, এই পয়েন্ট যদি পি হয় আর এই পয়েন্ট যদি কিউ হয়, তাহলে এই পয়েন্টে এনার্জিতে ডিফারেন্স থাকবেই। এখন ব্যাপার হচ্ছে, যদি এই পয়েন্টের থেকে এই পয়েন্টে তুমি কোনো কাজ করো, তার মানে কি এই দুইটা পয়েন্টে যে শক্তি ছিল, শক্তির পার্থক্যটা কিসে পরিণত হবে? কাজে পরিণত হবে না? জি স্যার। তাহলে আমি যদি পি পয়েন্টের এনার্জি বের করতে পারি, কিউ পয়েন্টের এনার্জি বের করতে পারি, এই এনার্জি ডিফারেন্স যদি আমি জানি, এই এনার্জি ডিফারেন্স আমাকে এই ফাংশনের মাধ্যমে বের করব। আমি যদি এই ফাংশন জানি, পি পয়েন্ট যদি এখানে বসাই দেই, তাহলে সেই কিউ মানে এই এই যে ফাই ফাংশনটা আমাকে এটা এনার্জি দিবে। পটেনশিয়াল ফাংশন যেহেতু, সেটা আমাকে এনার্জি দিচ্ছে, এনার্জি পরিমাণ দিচ্ছে পি পয়েন্টে। ঠিক কিউ পয়েন্টে সেটা আমাকে আরেকটা এনার্জি দিবে। তো দুইটা এনার্জির মধ্যে যে ডিফারেন্স পাবো, সেটা হচ্ছে একটা এনার্জি লস হবে বা এনার্জি সে কিছু পাবে, এনার্জি গেইন করবে। তা এনার্জি লস যদি হয়, তাহলে সেই এনার্জিটা কিসে পরিণত হবে? অন্য কিছুতে রূপান্তর হবে, যেহেতু এই ফিল্ডটা কনজারভেটিভ ফিল্ড। আর কনজারভেটিভ ফিল্ডে সে এনার্জিটা কিসে রূপান্তরিত হবে? অবশ্যই কাজে রূপান্তরিত হবে, অথবা অন্য কোনো, যদি পটেনশিয়াল এনার্জি অথবা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হবে, অথবা কোনো কাজ হবে। আর আমরা এখানে বলতেছি, আমরা যদি কোনো কাজ করি, তাহলে সেই কাজটা বের করার জন্য আমাদের এফ ডট ডিআর, সেই কাজটা হচ্ছে পটেনশিয়াল ফাংশনের ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মাঝে ডিফারেন্সের সমান। আমরা এটার পরিবর্তে এখানে এটাও লিখতে পারি, এফ এর পরিবর্তে ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই লিখতে পারি। দেখো তো এই থিওরেমটা বুঝতে পারছো কিনা? এখানে একটা প্রমাণ দেওয়া আছে, প্রমাণ লাগবে না। আসো আমরা এই ম্যাথটা করি। এক্সাম্পল টু সবাই রিডিং করো। সবাই এক্সাম্পল টু কোশ্চেনটা ভালো মতো রিডিং করো। দেখো এক্সাম্পল তে বলা হয়েছে, কনফার্ম দ্যাট দ্য ফোর্স ফিল্ড এফ এক্স ওয়াই in example 1 is conservative by showing that f xy is a gradient of phi xy। তার মানে হচ্ছে এখানে সরাসরি কনফার্ম করতে বলছে। আর আমরা যদি চেক করি, এখানে হচ্ছে phi xy একটা ফাংশন দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে ফাংশনটা, এই ফাংশনটা একটা পটেনশিয়াল ফাংশন হবে কিনা xy। তাহলে আমাকে কি করতে হবে? এই ফাংশনটার গ্রাডিয়েন্ট বের করতে হবে। আমরা কি জানি? গ্রাডিয়েন্ট বের করার ফর্মুলা নেবলা ফাই বা ডেল অপারেটর ফাই। তা ডেল অপারেটর ফাই কি ছিল ফর্মুলাটা? এখানে ছিল আই ডি বাই ডেল্টা এক্স ফাই প্লাস জে ডি বাই ডেল্টা। আচ্ছা বলতো, ফাই ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কত পাবো? ওয়াই স্যার। ওয়াই। ওয়াই পাচ্ছি। আর ফাই ফাংশনকে যদি ওয়াই সাপেক্ষে করি, তাহলে কত পাবো? এক্স। এক্স। তার মানে আমাদের যে ফাংশন দেওয়া ছিল এফ এক্স ওয়াই, আমি কি লিখতে পারি এটা সমান সমান এফ এক্স ওয়াই? ইয়েস স্যার।
আচ্ছা, তাহলে আমি কি এখন বলতে পারবো আমাদের যে কোশ্চেনে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হচ্ছে একটা কনজারভেটিভ ফিল্ড তৈরি করছে? জি স্যার। আচ্ছা, তোমরা কি এই কনজারভেটিভ এই ব্যাপারগুলো বুঝো, নাকি এগুলো আরো বেশি ডিটেল বলতে হবে? যে শক্তি, যে হালকাভাবে বললাম যে শক্তি সংরক্ষণ থাকে যে ব্যাপারগুলা, যে আমরা পড়ছিলাম স্থিতি শক্তি বা বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, একটা জায়গায় শক্তি সংরক্ষণশীল থাকলে কি হবে, সেখান থেকে এনার্জি ডিফারেন্স গুলা হবে, স্থিতি শক্তি গুলা বিভব শক্তি গুলা সাধারণত গতিশক্তিতে পরিণত হবে। এগুলো নিয়ে ফিজিক্সে পড়ছিলাম অনেক কিছু। জি স্যার। আচ্ছা, ওই বিষয়গুলো আমরা আসলে অত ডিটেল যাচ্ছি না, কি হালকা ম্যাথের কনসেপ্টের সাথে নিয়ে আসতেছে হালকা জিনিস। আচ্ছা দেখো, তার মানে এই ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, আর এই যে ফাংশনটা ফাই, ফাংশনটা হচ্ছে পটেনশিয়াল ফাংশন। যে পটেনশিয়াল ফাংশন কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন যে তোমাকে বলা হয় যে তুমি একটা লাইন ইন্টিগ্রেশন করবা, এই দেখো কাজের পরিমাণ বের করবা। এখানে বলো তো এই কাজটা কোথা থেকে কোথায় করবা? 0 0 পয়েন্ট থেকে 1 1 পয়েন্টে। তাহলে আমরা জানি এই যে ইন্টিগ্রেশনটা আমাদের সলভ করতে হবে না, আমরা সরাসরি এই পটেনশিয়াল ফাংশন ইউজ করে এই এন্ডিং পয়েন্টে এই ফাংশনের মান বসাচ্ছি এবং ইনিশিয়াল পয়েন্টে এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স বের করলাম, আর এই এনার্জি ডিফারেন্সটাই হচ্ছে আমাদের এই কাজের পরিমাণ। আর এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ লাইন ইন্টিগ্রাল। সবাই একটু একটা জিনিস দেখাই, দেখো 1 নাম্বার ম্যাথ এক্সাম্পল 1-এ আমরা কিন্তু ইন্টিগ্রেশন করার মাধ্যমে কাজ বের করছি। মানে এই যে এফ ছিল ফাংশন, এফ ডট ডিআর, এই যে ম্যাথটা সলভ করা হয়েছে, এই এফ ডট ডিআর এর এই ইন্টিগ্রেশনটা আমরা 3 দিকে করছি। y=x লাইনে করছি, y=x² করা হয়েছে, y=x³ মানে 3 দিকে আমাদের ইন্টিগ্রেশন করার পর আমরা সবগুলো আনসার কত পাচ্ছিলাম? 1 পাচ্ছিলাম। সেই একই কাজটা আমরা করছি, কিভাবে করলাম? এখন করলাম হচ্ছে পটেনশিয়াল ফাংশনের মাধ্যমে। সেই একই ম্যাথে আমরা কত পাচ্ছি? আনসার 1 পাচ্ছি। তার মানে তুমি যদি ইন্টিগ্রেশন করো, সরাসরি ইন্টিগ্রেশন করার মাধ্যমে তুমি চাইলে কি করতে পারো? ওয়ার্ক ডান বের করতে পারো। আর তুমি যদি পটেনশিয়াল ফাংশন সম্বন্ধে জানো, তো সেই পটেনশিয়াল ফাংশনের মাধ্যমেও তুমি এনার্জি ডিফারেন্সের মাধ্যমে কাজের পরিমাণ বের করতে পারো, আর সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেমের মাধ্যমে। দেখো তো বুঝতে পারো কিনা এক্সাম্পল 2। জি স্যার, 2 বুঝছি, মানে বি। সহজ কথায় বললে, তোমার একটা স্পেসে 2টা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট কিউ। তুমি যদি পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট দিকে কাজ করো, তাহলে লাইন ইন্টিগ্রেশন বের করবা। এক্সাম্পল 1। এক্সাম্পল 2-তে বলা হয়েছে ফিল্ডটা কনজারভেটিভ, তাহলে তুমি কি করতে পারছো? পটেনশিয়াল ফাংশন পাচ্ছ। 2টা পয়েন্টের মধ্যে এনার্জি ডিফারেন্স বের করতেছো, আর যেহেতু ফিল্ডটা হচ্ছে কনজারভেটিভ ফিল্ড, শক্তি এখানে কোনো অপচয় হয়নি, সম্পূর্ণ এনার্জিটা কাজে পরিণত হয়েছে। এই জন্য আমরা কি বলতে পারি? 2টা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ফাংশনের ডিফারেন্স হচ্ছে কাজের পরিমাণ। সবাই একটু এই থিওরেমটা দেখো। একটা ভেক্টর ফিল্ড এই ধরনের ফাংশন যদি কনজারভেটিভ হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তার মানে তুমি এফ আই কম্পোনেন্ট এই টার্মটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, আর এই টার্মটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট করবা। যদি সমান হয়, তাহলে আমরা বলবো এই ফিল্ডটা হচ্ছে একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। এই কন্ডিশন, অথবা যদি কোনো ফাংশন দেওয়া থাকে ফাই, তার গ্রাডিয়েন্ট নাও এফ এর সমান হয়, তাহলেও কনজারভেটিভ হবে। খাতায় একটু নোট রাখো। আমরা একটা ফাংশনকে যদি পাই, তাহলে সরাসরি এইভাবে
কনজারভেটিভ প্রমাণ করতে পারি, অথবা যদি ফাই থাকে দেওয়া পটেনশিয়াল ফাংশন, তাহলে এভাবেও আমরা প্রমাণ করতে পারি। স্যার যদি হচ্ছে ফাংশনটা x y z এর হয় তখন? সেটা আবার ডিফারেন্ট কনসেপ্ট, ওখানে আবার একটু অন্যভাবে বলতে হবে। আমরা 2 ডাইমেনশনাল পড়াচ্ছি, এরপর আছে 3 ডাইমেনশনাল, আছে আমাদের সিলেবাসে নাই। ওকে স্যার। অনেক কিছু মিল হবে, কিন্তু সেই কন্ডিশনটা 3 ডাইমেনশনাল জন্য চেঞ্জ হয়ে যাবে। এখানে শুধু বলা হয়েছে একটা রিজনের জন্য আমরা এই থিওরেম অ্যাপ্লাই করছি, টু স্পেসের ক্ষেত্রে, যে প্রাইমারি টুল বলা হয়েছে। The following theorem is the primary tool for determining whether a vector field in two space is conservative. এটা ভেক্টর ফিল্ড টু স্পেসে কনজারভেটিভ কিনা শুধু প্রাইমারি টুল হচ্ছে এটা। এগুলো আরো এক্সটেনশন আছে, 3 ডাইমেনশনাল আছে এখানে। 3 ডাইমেনশনাল আবার চেঞ্জ আসবে, অনেক কিছু চেঞ্জ হবে। 3 ডাইমেনশনাল মানে এখানে দেওয়া আছে, আমি এখানে দেখাইনি আর কি। ওকে স্যার। আচ্ছা, এক্সাম্পল 3 সবাই দেখো, এই ফাংশনটা কনজারভেটিভ কিনা শো করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এই টার্মটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? এইমাত্র দেখাইলাম, এই টার্মটাকে আমরা ওয়াই সাপেক্ষে করব। যদি ওয়াই সাপেক্ষে করি, যে এফ এক্স ওয়াই কে ওয়াই সাপেক্ষে করি, তাহলে পাচ্ছি হচ্ছে +1। আর জি এক্স ওয়াই কে যদি আমরা এক্স সাপেক্ষে করি, তাহলে পাচ্ছি হচ্ছে -1। তার মানে হচ্ছে দুইটা সমান না, তার মানে এই ফিল্ডটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড না। কোনো ফিল্ড যদি কনজারভেটিভ না হয়, সেখানে কিন্তু তুমি তুমি যে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম ইউজ করতে পারবে না কিন্তু। আচ্ছা, এক্সাম্পল 4 দেখো সবাই, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আমি বলি এই ম্যাথটা আমাদের স্টুডেন্টরা 3বার করে। একবার করে হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য অর্ডিনারি এন্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সে, আরেকবার করে হচ্ছে 201 কোর্সে, আরেকবার করে হচ্ছে যখন যারা কমপ্লেক্স পড়তে হয় কমপ্লেক্স ভেরিয়েবল করার জন্য এই ম্যাথ সলভ করতে। তার মানে 3বার স্টুডেন্টরা করে। আর তোমরা হয়তো বা 2বার করবা, মানে অলরেডি একবার করে আসছো এই টাইপের ম্যাথ, সেটা করে আসছো হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ার সময়, এর আগের কোর্সে আর কি। আচ্ছা, আমরা এখানে দেখাই দিব নিয়মগুলো, আবার শিখাই দিব। এক্সাম্পল 4 এর ফার্স্ট কোশ্চেনটা দেখো, এ নাম্বার, শো দ্যাট এফ ইজ এ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড অন দ্য এন্টায়ার এক্স ওয়াই প্লেন। মানে সম্পূর্ণ এক্স ওয়াই প্লেনে এই ফাংশনটা কনজারভেটিভ হবে। তাহলে আমরা কি করবো বলো তো একটু। এই ফাংশন যদি কনজারভেটিভ হয়, তাহলে এখানে এই ফার্স্ট কম্পোনেন্ট ছিল এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই। এফ এক্স ওয়াই সমান সমান হচ্ছে 2x ওয়াই কিউব, আর এটা হচ্ছে জি এক্স ওয়াই, জি এক্স ওয়াই। জি এক্স ওয়াই হচ্ছে 1 প্লাস থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি কনজারভেটিভ হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তার মানে এফ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা, এবং জি ফাংশনকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা। করার পর যদি সমান হয়, তাহলেই এই ফাংশনটা হচ্ছে এফ হচ্ছে একটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন বলা হয়েছে যে ফাইন্ড ফাই, তার মানে পটেনশিয়াল ফাংশন বের করতে বলা হয়েছে। আমরা ধরে নিলাম পটেনশিয়াল ফাংশন হচ্ছে ফাই এক্স ওয়াই।
এই পটেনশিয়াল ফাংশন আমাদের বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। সব কোশ্চেন বুঝতে পারছো? বি কোশ্চেন, জি স্যার। কোশ্চেনের ফার্স্ট পার্ট, এ পার্ট ছিল এই ভেক্টর ফিল্ডটা পটেনশিয়াল কনজারভেটিভ ভেক্টর ফিল্ড কিনা, ফার্স্ট পার্ট শেষ, কনজারভেটিভ। সেকেন্ড পার্ট, তাহলে পটেনশিয়াল ফাংশন বের করো। আচ্ছা, পটেনশিয়াল ফাংশনের কন্ডিশনটা কি মনে আছে? এই পটেনশিয়াল ফাংশনটা হচ্ছে ফাই এক্স ওয়াই, আমাদের এই ফাই এক্স ওয়াই বের করতে বলা হয়েছে। তা আমরা যদি দেখি গ্রাডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু ভেক্টর ফিল্ড, একটা ফাংশন ভেক্টর ফাংশন ভেক্টর ফিল্ড যদি কনজারভেটিভ হয় তাহলে একটা পটেনশিয়াল ফাংশনের গ্রেডিয়েন্টের সমান হবে যদি ভেক্টর ফিল্ড কনজারভেটিভ হয়। সেই ফাংশনটা হচ্ছে ফাই এক্স ওয়াই। আচ্ছা, আমি কি এরপর লিখতে পারি আই ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স প্লাস দেখো তো এই লাইনটা বুঝতে পারো কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে কি লেখা যাবে ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু এফ আর ডেল্টা ফাই বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু জি। আমরা যদি কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করি তাহলে এই জিনিসটা বুঝতে পারছো? তার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে একটু বলো তো এখানে দেখো তো এটা বুঝতে পারো কিনা। এফ এর মান বসাই দিলাম আর ফাই এর মান বসাই দেওয়া হয়েছে। জি স্যার। ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স সমান সমান এফ ছিল, এফ এর মান কি ছিল ম্যাথের কোশ্চেন থেকে? 2x y³ আর জি এর মান ছিল 1 প্লাস থ্রাইস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই দুইটা ভ্যালু বসায় দেওয়া হয়েছে। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে
আমরা এই টার্মটা নিয়ে কাজ করি প্রথমে। ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1 কে আমরা প্রথমে ইন্টিগ্রেট করবো, এটা হচ্ছে ইকুয়েশন 2 দিলাম না। আচ্ছা দেখো তো ইকুয়েশন 1 কে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করব? এক্স এর সাপেক্ষে। তার মানে আমরা যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, ডেল্টা ফাই, এখানে ইন্টিগ্রেশন সিম্বল 2x y কিউব ডেল্টা এক্স, ফাই কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হচ্ছে ফাই এক্স ওয়াই। আর এখানে আমরা যদি এক্স সাপেক্ষে করি ওয়াই কনস্ট্যান্ট, তোমার 2y কিউব এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। বলো তো এখানে প্লাস কি হবে? প্লাস সি। 100% ভুল আনসার। অন্যকে বলতে পারবো কি হবে? আচ্ছা এটা কেন হবে বুঝতে পারছো? একটু বুঝাই দিই। মনে করো একটা ফাংশন এফ এক্স ওয়াই, সেই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3। তুমি যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবা তখন কি পাচ্ছ? 2x, এই টার্মটা কনস্ট্যান্ট ছিল, 0 হয়ে গেছে। এখন যখন ইন্টিগ্রেশন করবা তখন খেয়াল করে দেখো, আবার তো এই ফাংশন পাওয়া যেতে হবে। তখন যখন আমরা করবো এখানে ডান পাশে ইন্টিগ্রেশন, তখন এক্স স্কোয়ার পাচ্ছি, সাথে এখানে যদি শুধু সি দেই মানে কনস্ট্যান্ট চলে আসতেছে। কিন্তু কনস্ট্যান্ট কি ছিল? ওয়াই তো কনস্ট্যান্ট ছিল, এই জন্য যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি সেটা ছাড়াও অন্য ভেরিয়েবলটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। এই জন্য আমরা এটাকে ফাংশন হিসেবে লিখি, এখানে সি লিখি না, এইচ অফ ওয়াই লিখি। এইচ অফ ওয়াই লিখলে ওয়াই এবং কনস্ট্যান্ট সব একসাথে চলে আসতেছে। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা? এটা পড়ানো হয়েছিল এর আগের কোর্সের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানোর সময়। আচ্ছা যাই হোক, তুমি সবসময় খেয়াল করবা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তার অপোজিট ভেরিয়েবল ফাংশন হিসেবে দিবা, তাহলেই হবে। তুমি সবসময় খেয়াল রাখবা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে তার অপোজিট ভেরিয়েবল ফাংশন হিসেবে দেওয়া হবে। আচ্ছা এখন ইকুয়েশন নাম্বার 3। আচ্ছা আমরা যদি এখন এখানে এই ফাংশনটার সাথে এটা এইচ ওয়াই বের করতে চাই, তাহলে আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে নিব। ডেল্টা ফাই কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার 3y স্কোয়ার প্লাস এইচ প্রাইম ওয়াই। এখন যদি 2 নাম্বার যে ইকুয়েশনটা ইউজ করলাম অপোজিট একটা ইকুয়েশন নেই, সেই মানটা এখানে বসাই, তাহলে কত পাবো? পাবো হচ্ছে 1 প্লাস ট্রাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে ট্রাইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইচ প্রাইম।
দুই পাশকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে এইচ প্রাইম ওয়াই ইকুয়াল টু 1। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি এইচ প্রাইম ওয়াই মানে কি, ডেল্টা এইচ বাই ইকুয়াল টু 1। এখন যদি তুমি বোথ সাইড ইন্টিগ্রেশন করো তাহলে এই পাশে দিকে চলে আসবে, এখানে পাবা এইচ অফ ওয়াই, আর ডান পাশে পাচ্ছ হচ্ছে এখানে ওয়াই, তো এখানে কনস্ট্যান্ট ছিল ওয়াই প্লাস সি। আর এই ওয়াই প্লাস সি যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের মোটামুটি ম্যাথ শেষ, 5x বের হয়ে আসবে। এই মানটা এখানে বসাই দাও, 5x এর মান বের হয়ে আসবে। সবাই এই ম্যাথটা আবার প্রথম দিয়ে দেখো। প্রথমে বলা আছে ফাংশনটা কনজারভেটিভ কিনা এই নাম্বার পার্টে। আমরা প্রথমে কনজারভেটিভ দেখালাম, দেখানোর পর আমাদের বলেছে পটেনশিয়াল ফাংশন বের করতে হবে, মানে 5xy বের করতে হবে। আমরা জানি এই কন্ডিশন থেকে আমরা এফ এর মান এবং জি এর মান বের করে নেওয়া হয়েছে। এফ এর মান জি এর মান নেওয়ার পর একটা পার্শিয়াল ডিফারেন্স পাওয়া যাচ্ছে। আমরা তারপরে এই নাম্বার 1 থেকে 1 নাম্বার ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে। করার পর আমরা এখানে যে এক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, আমাদের এখানে ওয়াই ছিল কনস্ট্যান্ট, সেই ওয়াই কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েট, ওয়াই ফাংশনটা কনস্ট্যান্ট ছিল, ওয়াই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, করার পর ইকুয়েশন নাম্বার 2 এখানে আমরা ইউজ করছি, এখানে লিখে দিতে পারো। তারপর এখান থেকে এইচ প্রাইম বের করলাম, এইচ প্রাইম বের করার মাধ্যমে এইচ এর মান বের করলাম। আমরা চাইলে উল্টাটা করতে পারতাম, এই সেকেন্ড ইকুয়েশনে কাজ করতে পারতাম। তোমাদের এখন কাজ হচ্ছে 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে এই 2 নাম্বার ম্যাথটা নিজেরা খাতায় একবার দেখে দেখে করবা। এই ম্যাথটা নিজেরাই খাতায় এখন দেখে করবা, তারপর কোশ্চেন আনসার দিব। আর এই 5 মিনিট দেখে থাকো, আর আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর এর মাঝে তোমরা দেখে দেখে ম্যাথটা করো, তারপর আবার কোশ্চেন আনসার দিব। আব্দুল্লাহ মামুন, ইয়েস স্যার। খন্দকার শারমিন ছাড়া, Yes, sir. ফুরকান এলাহি, সুনেরা ইসলাম, Present, sir. সামির হোসেন, Yes, sir. সাজিদ ইসলাম, মাহমুদ হাসান সরকার, Present, sir. বিল্লাল হোসেন,
ইফতিকার হায়দার, Present, sir. রেজওয়ান চৌধুরী, Present, sir. মনিরা চৌধুরী, তাহিদুর রহমান, Yes, sir. প্রদীপ মজুমদার, Yes, sir. নাজমুর শামাইল, Yes, sir. রাগিব নিহাল, খন্দকার শামসুল আরিফিন, Yes, sir. ওমর গারিব, মাহবুবা খান, Yes, sir. শফিউল ইসলাম নীরব, Yes, sir. তন্ময় সাহা, প্রেজেন্ট স্যার। তানজিনা, Present, sir. তামিনা তানজিন, দোহা খান, সাইদ আনোয়ার, Present, sir. ফাজিলা নাবি চৌধুরী, ফাজিলা নবী চৌধুরী, ফাজিলা নবী চৌধুরী অ্যাবসেন্ট। অন্যরা কথা বলতেছে কেন? শফিকুল ইসলাম, তুমি তোমার মাইক্রোফোন বন্ধ করো। হাবিবুর রহমান, আব্দুল্লাহ ফাহাদ, Yes, sir. কামরুল হাসান, Yes, sir. আহমেদ, জারিফ খান, মিনাজুল ইসলাম, Present, sir. জুয়াইরিয়া, Present, sir. আরিফুল ইসলাম, Yes, sir. ইকবাল হোসেন ইমন, শিবির আহমেদ আসিফ, সারা কবির, Present, sir. আনাস মাসাদ চৌধুরী, Present, sir. জান্নাতুল মেজাবিন, Yes, sir. লামিম, ফারহি আলিনা আহমেদ, Present. রাজিদ হোসেন, Yes, sir. দেখো তো এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে কিনা। এখানে কার কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? আচ্ছা, তার মানে কোশ্চেন নাই। আচ্ছা দেখো, যদি বলা হয় ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে তোমাকে প্রথমে সেভাবে করতে হবে। বি নাম্বার ম্যাথটা একভাবে করা হয়েছে, সি নাম্বার ম্যাথটা আরেকভাবে করা যেতে পারে। মানে বি নাম্বার ম্যাথে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে তারপর ম্যাথ সলভ করলাম, আর সি নাম্বার ম্যাথে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে সলভ করতে বলা হয়েছে। যে কোনো দুইভাবে কোশ্চেন আসতে পারে।
সবাই একটু এক্সাম্পল 5 দেখো। এক্সাম্পল 5-এ একই রকম ম্যাথ, শুধু ডিফারেন্স কোথায়, এখানে হচ্ছে পটেনশিয়াল ফাংশনের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন মানটা বের করব। তার মানে একটা এই ম্যাথে বলা হয়েছে এক্সাম্পল 4 যেটা বের করছে পটেনশিয়াল ফাংশন, সেই ফাংশনটা আমরা ইউজ করবো এখানে। সেই ফাংশনটা ইউজ করে আমরা ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্টে ফাংশনগুলোর মধ্যে ভ্যালু বের করব, ডিফারেন্স বের করব, এনার্জি ডিফারেন্স। আমরা পাচ্ছি হচ্ছে -58। এক্সাম্পল 5-এ দেখা তো কার কোনো কোশ্চেন আসছে কিনা। এক্সাম্পল 4-এ বের করা যে পটেনশিয়াল ফাংশন, সেই পটেনশিয়াল ফাংশনকে এখানে ব্যবহার করে বা ইউজ করে আমরা 1,4 পয়েন্ট থেকে 3,1 পয়েন্টে কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান বের করব। সবাই একটু এক্সাম্পল 6 দেখো। এক্সাম্পল 6 একই টাইপের ম্যাথ। এখানে বলা হয়েছে এটা ফাংশন এফ, সেই ফাংশনটা কনজারভেটিভ ফিল্ড কিনা দেখাও। তার মানে প্রথমে দেখাতে হবে ফাংশনটা কনজারভেটিভ ফিল্ড কিনা। 2 নম্বরে বলা হয়েছে কাজের পরিমাণ বের করো। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা হয়েছে কাজের পরিমাণ বের করো বা ওয়ার্ক ডান বের করো। ওয়ার্ক ডান বের করতে বলা হয়েছে, তার মানে এখানে -1,0 আর 1,0, তার মানে এই পয়েন্ট থেকে 1,0 পয়েন্ট থেকে -1,0, মানে -1,0 এই পয়েন্টে তোমাকে কাজের পরিমাণ বের করতে বলা হয়েছে এই ফাংশনে। আর এখানে তোমাকে প্রথমে যেটা করতে হবে পটেনশিয়াল ফাংশন বের করতে হবে, তারপরে পটেনশিয়াল ফাংশন ইউজ করে তোমাকে এখানে কাজের পরিমাণ বের করতে হবে। সবাই একটু এক্সাম্পল 6-এর বি নাম্বারটা দেখো।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। তোমাদের কালকে হচ্ছে সিটি, কালকে তোমার সাথে ক্লাস আছে মনে হয়, কালকে হচ্ছে সিটি 4, সিলেবাস এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু পরের চ্যাপ্টার দেখবো, 15.4 গ্রিনস থিওরেম। এই টাইপের ম্যাথ করাবো আমরা, কিন্তু আমরা এখানে অন্য একটা থিওরেম অ্যাপ্লাই করবো। দেখো এখানে যে আমরা একটু আগে বের করলাম কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান কোন একটা লাইনে, সেখানে আমরা চাই ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি। এখানে কিন্তু ভেক্টর ফিল্ড যদি কনজারভেটিভ হয় তাহলে কিন্তু এই লাইন ইন্টিগ্রেশন করা যাবে না। গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করার জন্য ভেক্টর ফিল্ড কনজারভেটিভ হতে পারবে না, তাহলে আনসারটা 0 চলে আসবে। আর এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ডান সমান সমান হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, সে একটা রিজন নেবে তলে ডেল্টা জি বাই ডেল্টা এক্স মাইনাস ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই। এই ফর্মুলা ইউজ করব আমরা, এই ফর্মুলা ইউজ করে আমরা কাজের পরিমাণ বের করতে পারি। আসলে একটা ম্যাথ সলভ করি, সেটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 1 এ বলা আছে ইউজ গ্রিনস থিওরেম টু ইভালুয়েট ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল। আর সি সমান দেওয়া আছে, এখানে সি সমান দিয়ে এই লাইনটা দেওয়া আছে, মানে তোমাকে কোশ্চেনে করতে বলা হয়েছে এখানে ইন্টিগ্রেশন সি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। আর এখানে একটা কার্ভ দেওয়া আছে ক্লোজড কার্ভ, সেই কার্ভটা দেখতে এরকম। এখানে দেওয়া আছে একটা কার্ভ, সেই কার্ভ যদি দেখো তাহলে সেই কার্ভের এখানকার এই পয়েন্টটা হচ্ছে 1,2। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে বলা হয়েছে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, বা এই ইন্টিগ্রেশনটা বা কাজের পরিমাণ বা ওয়ার্ক ডান বের করতে হবে। আর ওয়ার্ক ডান বের করার জন্য এখানে তোমার এই যে ক্লোজ একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভের মধ্যে করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বের করার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল ডাবল ইন্টিগ্রেশন আর, আমরা প্রথমে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে করব, আর এই ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সরাসরি ফর্মুলা যদি ইউজ করি তাহলে এই যে দেখো জি ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপরে এফ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে যদি আমাদের মাইনাস বের করে আমরা আনসার বের করার চেষ্টা করব। জি ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তার কত পাচ্ছি 1। জি ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস, আমরা যদি এফ ফাংশনকে ডিফারেন্সিয়েট করি ওয়াই এর সাপেক্ষে তাহলে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি এ। আর এখন সরাসরি এই ম্যাটার ডাবল ইন্টিগ্রেশন, এই তলের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন এখানে যদি আমরা করতে চাই, এই পয়েন্টটা হচ্ছে 0 0, এই পয়েন্টটা হচ্ছে 1,0। আমাদের ডাবল ইন্টিগ্রেশন করার জন্য
ডাবল ইন্টিগ্রেশন করার জন্য এখানে আমাদের দুই দিকে ইন্টিগ্রেশন লিমিট লাগবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট যদি আমরা নেই 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্রথমে ওয়াই লিখলাম ডি ওয়াই, তারপর ডিএক্স। কেউ কি বলতে পারবা ওয়াই লিমিট কত হবে? স্যার 0 থেকে 0। 0 থেকে 2 স্যার। না, 0 থেকে 2 না, এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু টুয়াইস স্ট্রেট লাইনটা। এই 0 0 আর 1,2 পয়েন্ট দিয়ে যদি স্ট্রেট লাইন ড্র করো তাহলে দেখবা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স, এটা স্ট্রেট লাইন। তার মানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0 আর এটা হচ্ছে টুয়াইস এক্স, আর এক্স হিসাবে করলে 0 to 1, 0 থেকে 1। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা যদি সলভ করতে পারি তাহলে আমাদের কাজের পরিমাণ বের হবে। এই ম্যাথটা দুইভাবে করা যায়। নাম্বার 1 গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে, নাম্বার 2 লাইন ইন্টিগ্রেশন করে। এর আগে চ্যাপ্টারে শেখানো হয়েছিল না 0 থেকে এই ফার্স্ট এই পোর্শনে ইন্টিগ্রেশন করবা, তারপর এই পোর্শনে ইন্টিগ্রেশন করবা, এই পোর্শনে ইন্টিগ্রেশন করবা, সেজন্য ম্যাথ বড় হয়ে যাবে। আর তুমি যদি গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করো তাহলে ম্যাথটা ছোট হবে। দেখো এখানে এক্সাম্পল 1 এর পরবর্তীতে ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে। সবাই একটু এক্সাম্পল 1টা দেখো। আজকে ক্লাসে এক্সাম্পল 1 এর শেষ ম্যাথ, আর নেক্সট ক্লাসে আরেকটা ম্যাথ দেখাবো এক্সাম্পল 2 আর এক্সাম্পল 3। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের পড়া শেষ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে প্রথমে পরীক্ষা নিব আগে। সবাই একটা এক্সাম্পল 1 থেকে দেখো, কোশ্চেন থাকলে বলো। স্যার y = 2x, এটা কি চিত্র থেকে বের করছি? হ্যাঁ, গ্রাফ দেখে আমরা এখানে বের করছি। এখানে 0 0 আর 1,2 পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন বের করো, তাহলে y ইকুয়াল টু টুয়াইস এক্স চলে আসবে লাইনটা। মানে দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন বের করবা, 0 0 পয়েন্ট আর 1,2 পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করতেছে যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেটের ইকুয়েশন বের করবা, তাহলেই হয়ে যাবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার সিটি কোন কোন চ্যাপ্টারের উপরে হবে? সিটি হচ্ছে 15.1, 15.2
টু 15.3, 15.4 থাকবে না। সিটি পরীক্ষাটা কালকে। 15.1, 2 এবং 3 চ্যাপ্টারের উপর সিটি পরীক্ষা হবে।